বন্যার পানি কমলেও পানিবন্দী লাখ লাখ মানুষ। কুমিল্লা লক্ষ্মীপুরে অবনতি, মৌলভীবাজারে উন্নতি, বিশুদ্ধ পানির সংকট চরমে। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে নানা আয়োজন, যজ্ঞ অর্চনায় মন্দিরে উৎসব আমেজ, রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়। রিকশা চালকদের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি। শত কোটির মালিক বরিশাল সিটির সাবেক 2 মেয়র, চাচা ভাতিজার চাঁদাবাজি আর দখল বাণিজ্য, অতিষ্ঠ নগরবাসীর বিক্ষোভ। এবং প্রকাশ্যে হিজবুল্লাহর রকেট হামলার ভয়াবহতা, আরও কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি নাসরুল্লাহর, সংকট নিরসনের চেষ্টায় যুক্তরাষ্ট্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া চৌধুরী। কুমিল্লা ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। ফেনী ও সদর মৌলভীবাজার বন্যার পানি কমতে শুরু করলেও বাড়ছে জনদুর্ভোগ। কুমিল্লার ও লক্ষ্মীপুরের আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের সংখ্যা বাড়ছে। 2 জেলায় প্রায় 18 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ফেনীতে বন্যার কবলে রয়েছে জেলার 8 লক্ষ মানুষ। স্বাভাবিক ও অস্বাভাবিক মৃত্যু হয়েছে 10 জনের। এদিকে ভারতের ত্রিপুরায় বৃষ্টিপাত না হওয়া এবং উজানে ঢলের পানি কমে আসায় মৌলভীবাজারের সব নদ নদীর পানি কমতে শুরু করেছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে হতাশ এলাকাবাসী। উজানের ঢল আর রাতভর বৃষ্টিতে নোয়াখালীর নিম্নাঞ্চলে বাড়ছে পানি। এই মুহূর্তে বেগমগঞ্জের দ্বীপতলী এলাকায় আছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আমরা সরাসরি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আরিফ যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। বন্যা ছোট্ট করে যদি জানাতেন যে বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা এবং সেখানকার বানভাসী মানুষরা আসলে কিভাবে দিনাতিপাত করছেন। জ্যোতি, আমি এই মুহূর্তে আছি বেগমগঞ্জের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ঢোকার চেষ্টা করছি। এই এলাকাগুলোর প্রত্যেকটি এলাকায় আসলে প্লাবিত হয়েছে। আমি এখন এই মুহূর্তে নৌকায় করে ভেতরে যাওয়ার চেষ্টা করছি। এখানে আসলে পায়ে হেঁটে, অর্থাৎ মাথার উপরেও এখানে পানি জমেছে, যার কারণে আসলে পায়ে হেঁটে কোনোভাবেই সেটি যাওয়া সম্ভব হচ্ছে না। এখানের প্রত্যেকটি এলাকা পানিতে এমনভাবে প্লাবিত হয়েছে যে এখানকার মানুষজন যারা আছে তারা এখন তাদের যে শেষ নিশানা অর্থাৎ বাড়িঘর সেটিও অনেকেই ঢুকতে পারছেন না। যারা বের হয়েছেন এক কাপড়ে তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন এবং অন্য যারা রয়েছেন তারা খাবারের সন্ধানে পানি অর্থাৎ মেইন সড়কে অবস্থান নিয়েছেন, যেহেতু এখানে এখনো বেশিরভাগ মানুষ যারা ত্রাণ নিয়ে আসছেন তারা এলাকার ভিতরে ঢুকতে পারছেন না, যার কারণে দেখা যাচ্ছে কি এখানকার যারা বসবাস করেন তারা মেইন সড়কে অবস্থান নিয়েছেন একটু খাবার, একটু শুকনা পানি, এগুলোর যে সেচ চাওয়া থেকে তারা মূলত সেখানে অবস্থান নিয়েছেন এবং ট্রাক দেখলে, ত্রাণবাহী গাড়ি দেখলেই হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। পুরো এলাকাটিতে পানি থই থই করছে এবং পানির এমন একটি অবস্থা শুরু হয়েছে যে আমরা যেটি জেনেছি যে ফেনী থেকে যেহেতু পানি কমা শুরু করেছে, ফেনী থেকে যে নোয়াখালী যে বাঁধটি রয়েছে সুইচ গেট সেটি ভেঙে গিয়েছে। সেটি ভাঙার ফলে পানি এদিকে আসা শুরু করেছে এবং রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ আগে বৃষ্টি বন্ধ হয়েছে, তবে তাও থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ফলে পানি যে কমার কোনো সম্ভাবনাই এই এলাকাতে দেখা যাচ্ছে না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার সামনে যা আছে সবই পানির মধ্যে, অর্থাৎ এখানে পানি ছাড়া শুকনো কোনো এলাকা এই মুহূর্তে নেই এবং চেনা খুব কষ্টকর হয়ে যাচ্ছে যে কার বাড়ি কোনটা, কার ঘর কোনটা। এবং এখানকার যখনই পানি বাড়া শুরু করেছে তখনই এলাকার যারা স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা এদেরকে উদ্ধার করে স্থানীয় যে স্কুল, মাদ্রাসা, মসজিদ, সেই স্কুল, মাদ্রাসা, মসজিদে তারা নিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে তাদেরকে মূলত আশ্রয় দিচ্ছে। আর সেখানে খাবারের প্রচুর পরিমাণ সংকট রয়েছে। আপনি জানেন যে এই বন্যা পানি অবস্থায় কোনোভাবেই খাবারের ভাত রান্না করে কিংবা অন্য কিছু রান্না করে খাবারের কোনো সুযোগ নেই, শুকনা পানির সুযোগ রয়েছে। আমি যদি দেখাই যে আমার সামনে যে বাড়িটি রয়েছে সে বাড়ি কিন্তু পুরোটি পানির নিচে, অর্থাৎ বাড়ির অর্ধেক পানির নিচে রয়েছে এবং এখানে এখন একবারে শুনশান নীরবতা চলছে। অর্থাৎ যেখানে সবসময় মানুষের কোলাহল থাকতো সে মানুষগুলো এখন এই এলাকাতে নাই। তারা তাদের বাড়ি ঘর ছেড়ে তারা কিন্তু চলে গেছেন বিভিন্নভাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু শেষ যারা রয়েছে তারাও কিন্তু ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে
যদি আমি একটু বলি যে নোয়াখালীর যে এলাকাগুলো রয়েছে সবগুলো এলাকাই আস্তে আস্তে প্লাবিত হচ্ছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, বৃষ্টির ফলে পানি বেড়ে যাচ্ছে, পানি কমার কোনো সম্ভাবনা থাকছে না। সব মিলিয়ে যদি বলা চলে যে যদি এমন চলতে থাকে তাহলে আগামীকাল নাগাদ বৃষ্টি যদি বন্ধ না হয় তাহলে পানি আরও বেড়ে যাবে এবং এখানকার মানুষ আরও বেশি ভোগান্তিতে পড়বে। যদি এই ছিল আমার কাছে নোয়াখালীর বন্যার সর্বশেষ সংবাদ। আরিফ, আপনিও সাবধানে থাকবেন। দর্শক, নোয়াখালীর বেগমগঞ্জের দ্বীপতলির বন্যার খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ। অন্যান্য প্রসঙ্গে চলে যাচ্ছি। সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবে দিনটি পালন করছে দেশের হিন্দু সম্প্রদায়। সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয় জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। হিন্দু পুরাতন মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায় নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ ও ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মানবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। এবারে জন্মাষ্টমীতে দেশের সব দুর্যোগ থেকে মুক্তি প্রত্যাশা করে মঙ্গল কামনা করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতি ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অসহায় এসব মানুষকে নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য খাদ্য, পানি ও ওষুধ সহ বহুমুখী সহায়তার প্রয়োজনীয়তার কথাও জানান রাষ্ট্রপতি। দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি পরম সহিষ্ণু ও সহনশীল আচরণ করতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে পায়চালিত রিকশা চালকরা। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে এ বিক্ষোভ করেন তারা। সোমবার সকাল 10টা থেকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে তারা। এতে এই মোড় হয়ে গুলিস্তান, ধানমন্ডি, ফার্মগেটগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রিকশা চালকদের অভিযোগ, ব্যাটারি চালিত রিকশার কোনো লাইসেন্স নেই, সরকার অনুমোদনও দেয়নি। এরপরও তারা অলিগলি ছেড়ে এখন প্রধান সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এসব রিকশার জন্য পায়ে চালিত রিকশা চালকরা হয়ে পড়েছেন অসহায়। তাই তারা ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করছে। রোববার আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা 10 ঘন্টা পর অবরুদ্ধ থাকার পর ছাত্র জনতা ও সেনাবাহিনীর হস্তক্ষেপে মুক্ত হন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় কর্মকর্তারা। এর আগে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার রাতে ফেসবুক পোস্ট দিয়ে সচিবালয়ে নিজেদের অবরুদ্ধ থাকার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। বিস্তারিত জানবো সাবরিনা মজুমদারের রিপোর্ট থেকে। চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভে নামে আনসার সদস্যরা। দুপুরের দিকে আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারী আনসারদের একাংশ ঢুকে পড়ে সচিবালয়ে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় আনসার প্রতিনিধিরা। আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে
ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। কিন্তু এরপরও অবস্থান ছাড়েনি আনসারের একটি অংশ। তাৎক্ষণিক ঘোষণা চেয়ে সচিবালয়ের ফটকে অবস্থান নেয় তারা। এতে ভেতরে আটকে পড়ে কর্মকর্তা কর্মচারীরা। অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দিন শেষে সন্ধ্যা নামলেও অবস্থান ছাড়েনি আনসার সদস্যরা। সমন্বয়কদের অবরুদ্ধ করার খবরে রাত ৮টার দিকে সচিবালয়ের সামনে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। দুপক্ষের সংঘর্ষে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ আহত হয় অন্তত ৩৫ শিক্ষার্থী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী। নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে সমন্বয়করা জানান, সরকার বিরোধী যে কোনো ষড়যন্ত্র ঠেকাতে শিক্ষার্থীরা রাজপথে থাকবে। ক্লিন অপারেশনের মাধ্যমে এইসব ফ্যাসিবাদী দোসরদের, ষড়যন্ত্রকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। যারা অধিকারের নামে ভণ্ডামি করে, সচিবালয় ব্লকেট করে, তারা ওই শকুনদের দালাল। আমার ভাইদের যারা হামলা করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ আমরা ছাড়ছি না। তবে বিশৃঙ্খলকারীরা অঙ্গীভূত সদস্য ছিলেন উল্লেখ করে তাদের সাথে আনসারের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এদিকে সচিবালয় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সময় আনসারদের সচিবালয় ঘেরাও কর্মসূচিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে হামলার বিচার দাবি করেন শিক্ষার্থীরা। শাহেদুজ্জামান সাকিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার রাতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন, দিল্লিতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি। যখন মানুষ মরছে, এই আনসার লীগ তখন তামাশা করছে। তারা চেয়েছিল আমরা যেন গিয়ে সেখানে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করি। হামলা করলে তাদের কি লাভ হতো জানেন? দেশি বিদেশি যে গণমাধ্যম তারা আমাদেরকে সন্ত্রাসী প্রমাণ করে ছাড়তো। এই খুনি হাসিনা দিল্লিতে বসে বসে যত ষড়যন্ত্র করছে, এসব ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। এ সময় আনসার বাহিনী বিলুপ্ত সহ ৩ দফা দাবি জানান তারা। ক্লিন অপারেশনের মাধ্যমে এইসব ফ্যাসিবাদী দোসরদের, ষড়যন্ত্রকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। যারা অধিকারের নামে ভণ্ডামি করে, সচিবালয় ব্লকেট করে, তারা ওই শকুনদের দালাল। আমার ভাইদের যারা হামলা করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ আমরা ছাড়ছি না। এদিকে আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অর্ধশতাধিক শিক্ষার্থী। পরিকল্পিতভাবে করা হয়েছে, আনালে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ছিল না। তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, তারপরও কেন তারা সন্ধ্যার ওখানে অবস্থান করবে? মধ্যরাতে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বাইরের একটা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এটা করছে। আমরা বিশ্বাস করি এরা আনসারের পোশাক পরে ফ্যাসিস্টের কিছু কুচক্রী দালালগুলো এখানে আসছিল, তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল, তারা দেশকে অস্থিতিশীল করতে চাইছিল। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জে রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানাতে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার রাত 10:30টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে কারখানার ভেতরে থাকা মালপত্র ও মেশিনারিজ পুড়ে গেছে, তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত প্রায় 10:30টার দিকে একদল বিক্ষোভকারী কারখানার ভেতরে প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় সেখানে
কর্মরতদের চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। রাত 2টার পর নিয়ন্ত্রণ আসলেও ভোর থেকে আবারও আগুন জ্বলতে শুরু করে আগুন। দেখছেন সংবাদ দুপুর। চাঁদাবাজি আর দখল বাণিজ্যে শত কোটির মালিক বনে গেছেন বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান ও সাবেক মেয়র। চাচা ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী বিক্ষোভে নেমেছেন। তবে স্বৈরাচার হাসিনার পতনের পর থেকেই উধাও বরিশালের এই দুই সাবেক মেয়র। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত শফিক মুন্সির রিপোর্ট। 2018 সালে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এরপর থেকেই নগরী জুড়ে দখল বাণিজ্য আর চাঁদাবাজিতে আগ্রাসী হয়ে ওঠে তার অনুসারীরা। উপার্জিত অর্থের বড় একটা অংশ জমা হতো মেয়র সাদিকের ব্যক্তিগত কোষাগারে। 5 বছর পর ভাতিজাকে সরিয়ে দলীয় মনোনয়ন দেয়া হয় চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে। মেয়রের দায়িত্ব নিয়ে ভাতিজা সাদিকের সময়ে বরাদ্দ দেওয়া নগরীর 18টি হাটবাজারের ইজারা বাতিল করেন চাচা খোকন সেরনিয়াবাত। এগুলো দখলে নেয় তার নিজের লোকজন। নগরীর 2টি বাস টার্মিনাল সহ লঞ্চঘাট ও বালুমহল সহ অন্যান্য স্থাপনাও সাদিক আব্দুল্লাহর অনুসারী দখলদারদের কাছ থেকে পুনরায় দখলে নেয় খোকন অনুসারীরা। নগরীর অটো সার্ভিস থেকে প্রতিদিন চাঁদা নেওয়া হয় লক্ষাধিক টাকা। এভাবেই ফুলে ফেপে ওঠে খোকন সেরনিয়াবাত ও সাদিক আব্দুল্লাহর সম্পত্তি। কিছুদিনের মধ্যেই কোটি কোটি টাকার মালিক বনে যান খোকন সেরনিয়াবাত। বিভিন্ন বাজারগুলি তারা দখলদারিত্ব করে সিটি কর্পোরেশনের দোহাই দিয়ে সাধারণ মানুষের রেকর্ডীয় সম্পত্তির উপরে তারা বিভিন্ন রকম বুলডোজার চালিয়েছেন। চাঁদাবাজির কথা এখন বলা যায়, ওই সময় তো নামও লওয়া যায় না, কেননা যেই চাঁদাবাজি উচ্চারণ করছে তারই হত্যা করা হয়েছে, তারই মামলায় জড়িত করা হয়েছে। চাচা ভাতিজার অনিয়মের শিকার হন খোদ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। বিক্ষোভে নামেন মেয়রের বিরুদ্ধে। একবেলা খাইয়ে 2 বেলা না খাইয়ে এখানে চাকরি করতেছে সবাই, আমি একা না, এখানে সবাই। আর যেহেতু এরকম করতেছে, কতদিন মানুষ এইভাবে পেটে পাথর বাঁধতে বাঁচবে? আমাদের বেতন বাড়াইতে হবে, আমরা বেতন ঠিক মতো পাইতে আসি না, এবং আমাদের যে বয়স সবাই শেষ হয়ে গেছে, আমাদের স্থায়ী করা দাবি। কেউ 10,000, কেউ 15,000, কেউ 12,000, আর আমাকে 30 দিন 31 দিনই ঘাটা লাগে, আমাকে একটু বসার জায়গাও নাই। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর লাপাত্তা বরিশাল সিটি কর্পোরেশনের এই সাবেক 2 মেয়র। গত 20 আগস্ট খোকন সেরনিয়াবাতকে মেয়রের পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী গ্রুপের টায়ার কারখানার আগুন এখনো পুরোপুরি নেভেনি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, টায়ার কারখানার আগুনের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের দর্শককে যদি জানাতেন। এখনো পর্যন্ত গাজী টায়ারের যে কারখানার আগুন সেটি কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে, এবং গতকাল রাত 10:30টার সময় আগুনের সূত্রপাত হবে এমনটা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, এবং তারপর থেকে এখন পর্যন্ত 14 জনকে এই কারখানার ভেতর থেকে উদ্ধার করেছে এমনটা কিন্তু ফায়ার সার্ভিসের যিনি ঢাকা বিভাগের পরিচালক রেজাউল করিম তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এই কারখানার ভেতরে কেমিক্যাল এবং প্লাস্টিকের পণ্য দাহপণ্য থাকার কারণে আগুন কিন্তু একটি শেড থেকে আরেকটি শেডের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। এসব কারণে এখন পর্যন্ত যে 4 থেকে 5টি শেড রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু ছড়িয়ে গেছে। শুধুমাত্র এখন একটি শেডের মধ্যেই আগুন রয়েছে, বাকি অন্যান্য শেডগুলো যে আগুন সেটি কিন্তু নির্বাপন করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। 11টি ইউনিট এই আগুন নির্বাপনে গতকাল রাত থেকে এখন পর্যন্ত কাজ করছেন, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে আগুন কিন্তু একেবারে পুরোপুরি নির্বাপনের শেষ অংশে তারা রয়েছে। শুধুমাত্র শেষ যে ভবনটি ইউনিটটিতে আগুন রয়েছে সেটির আগুন নির্বাপন করা গেলেই এই আগুন কিন্তু পুরোপুরি নির্বাপন হবে, এবং তারপরে তারা তল্লাশি করবেন এখানে কোনো ধরনের হতাহতের ঘটনা আছে কিনা সেটি তারা খুঁজে বের করবে। এর বাইরে আসলে কারখানাটির বাইরে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনা সদস্যরা ভেতরে বাইরে অবস্থান করছেন, এবং তারা কিন্তু যাতে করে ভেতরে আর কেউ ঢুকতে না পারেন সেই দায়িত্ব কিন্তু পালন করে যাচ্ছেন। তো
বলা যায় যে সব মিলিয়ে এখন পর্যন্ত আগুন জ্বলছে এবং সেটি যাতে দ্রুত নির্বাপন করা যায় সেই জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন। আর যদি এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ। আমাদের সহকর্মী বিল্লাল হোসাইন নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন। দেখছেন সংবাদ দুপুর। দর্শক, আবারও আপনাদেরকে বন্যার পরিস্থিতির খবর জানাবো। এবার বন্যার সার্বিক অবস্থা জানাতে চট্টগ্রাম ও লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AK নাজিম ও সাইফুল ইসলাম স্বপন। আমি প্রথমে চলে যাব চট্টগ্রামে আছেন নাজিম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? নাজিম, আপনি ছোট করে জানাবেন আপনার সেখানকার বন্যার পরিস্থিতি। যে জ্যোতি, আসলে বন্যা পরিস্থিতি বলতে গেলে খুবই বিভীষিকাময়, কারণ গত কয়েকদিনের যে বৃষ্টি, সে ভারী বৃষ্টি, পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূজপুর, মৃষরাই এসব এলাকা আসলে সব ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফটিকছড়ি, হাটহাজারী এই এলাকাগুলোতে। এখনো কিছু কিছু জায়গায় পানি নামলেও এখনো অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে আছে, কারণ মানুষের যে দুর্ভোগ, যে দুর্দশা, সেটি আসলে বলে বোঝানো যাবে। কারণ আমরা সকাল থেকে কয়েকটি এলাকা ঘুরে দেখেছি, ফটিকছড়ি এলাকাতে কিছু কিছু এলাকায় পানি নামলেও এখনো বেশ কয়েকটি ইউনিয়ন পানিতে তলিয়ে আছে এবং পানিবন্দী রয়েছেন মানুষ। আমরা এখন যেখানে রয়েছি হাটহাজারী উপজেলার পৌরসভা সদর এলাকায়, এখানে যে পানিবন্দী মানুষ সেটি আসলে দুর্বিষহ, কারণ তাদের যে রান্নার উপকরণ সেগুলো নেই বললে চলে। রান্নাঘর ভেঙে সহ যে মূল ঘর, সেই সবগুলো ঘর আসলে পানিতে তলিয়ে গেছে। আপনি দেখছেন আসলে মানুষের যে রান্নার যে উপক্রম, রান্নাঘর ভেঙে যাওয়ার পরে যে রান্না করার মতো কিছুই নেই, কারণ এই রান্নাঘরের যে চুলা রয়েছে সেই চুলার মধ্যে কিন্তু পানি প্রবেশ করছে এবং এখানে ঘরের যে আসবাবপত্র ছিল, অবশিষ্ট যা ছিল, সবগুলো আসলে বন্যার পানিতে নিয়ে যাওয়া হয়েছে। এতে করে মানুষের দুর্বিষহ জীবন পার করছে। এখানে যতগুলো ঘর বাড়ি আছে, এখন সামান্য পানি এক পাশে আসলে পানি নামলে অন্য পাশে আবারও পানির ভয়াবহ রূপ নিচ্ছে, কারণ অধিকাংশ ঘর এখনো পানিতে তলিয়ে যাওয়া অবস্থা। আমরা এখানে যেখানে আছি এখানে আসলে কোমর সমান পানি, কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন এই পানির সাথে সাথে আসলে পানিগুলো দুর্গন্ধ যুক্ত, কারণ পানির দুর্গন্ধের কারণে মানুষের মধ্যে, সাধারণ যারা মানুষ রয়েছেন যারা বন্যা দুর্গতের মধ্যে আটকা পড়েছে, তাদের মধ্যে আসলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু দেখা দিচ্ছে। আর আরেকটি বিষয় তারা যেটি বলছেন, এখানে যারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, ত্রাণ দিচ্ছেন, আসলে সবাই দুর্গম এলাকাগুলোতে তেমন ত্রাণ এখনো পৌঁছায়নি, কারণ যারা ত্রাণ নিয়ে আসছেন বা সেনাবাহিনী যারা সংশ্লিষ্টরা সবাই কিন্তু আশপাশের এলাকাগুলোতে দিচ্ছেন, কিন্তু যেগুলো দুর্গম এলাকা রয়েছে সেসব এলাকায় এখনো তেমন ত্রাণ যায়নি, কারণ তারা হয়তো অনেকাংশেই বিভিন্ন সিন্ডিকেট করে কিন্তু ত্রাণগুলো নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন। আর হচ্ছে যে মিরসরাই উপজেলার এখনো বেশ কয়েকটি ইউনিয়ন এখনো পানিতে তলিয়ে আছেন, কারণ এখানে মিরসরাই উপজেলা এখনো পানি আসলে সরছে না, কারণ ওখানকার কিছু কিছু জায়গায় পানি সরলেও কিন্তু অধিকাংশ এলাকায় এখনো পানিতে তলিয়ে আছে, কারণ এখনো ঘরবন্দি হাজার হাজার মানুষ। সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যেটি বলছেন, মানুষের এই দুর্বিষহ আসলে কবে নাগাদ শেষ হবে সেটি বলা যাচ্ছে না। গতকালকে থেকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 3 দিন চট্টগ্রামে আসলে চট্টগ্রাম বিভাগ সহ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ভারী বৃষ্টি হলে আবারও হয়তো যেসব এলাকা থেকে পানি নেমে গেছিল সেসব এলাকায় আবারও বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্যা দুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে তালিকা করে সমন্বয় করে এসব দুর্গত মানুষদের দ্রুত সাহায্য করা প্রয়োজন। পাশাপাশি সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে বিশুদ্ধ পানি এবং খাবার, শুকনো খাবার সবচেয়ে বেশি প্রয়োজন। তো এখন আমরা চলে যাব লক্ষ্মীপুরে আমাদের সহকর্মী স্বপনের কাছে, তিনি জানাবেন লক্ষ্মীপুরের বিস্তারিত। নাজিম, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে চট্টগ্রামের বন্যার খবর, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের উত্তর মধ্যপুর এলাকায়। লক্ষ্মীপুরের যে প্রায় 5টি উপজেলার প্রায় 80% এলাকায় বন্যা কবলিত রয়েছে। এখানকার প্রায় 8 লাখ লোক পানিবন্দী রয়েছে। এর মধ্যে প্রায় 10 থেকে 15 হাজার মানুষ আশ্রয়কেন্দ্র আশ্রয় নিয়েছে। আমরা এই মুহূর্তে আছি একটি আশ্রয়কেন্দ্র। আমি যদি আপনাকে একটু দেখাচ্ছি যে এই আশ্রয়কেন্দ্রের মধ্যে মানুষ যে আশ্রয় নিয়েছে এবং তার পাশে ঠিক মানুষজন জাল দিয়ে মাছ ধরছে। এই যে লক্ষ্মীপুরের যে উত্তর মজিপুর আশ্রয়কেন্দ্র রয়েছে, এই আশ্রয়কেন্দ্রের মধ্যে আপনার নারীরা এবং পুরুষ রয়েছে। এই আশ্রয়কেন্দ্রটি এখন কিন্তু পানি ছুঁই অবস্থা করছে। যদি আজকে একটু বৃষ্টি হয় তাহলে এই আশ্রয়কেন্দ্র পানি উঠবে এবং মানুষজন আবার তাদেরকে অন্য আশ্রয়কেন্দ্রে নিতে হতে পারে। তো লক্ষ্মীপুরের যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে, এই আশ্রয়কেন্দ্র
গুলোতে মানুষজন খাবার পাচ্ছে। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে শুকনো খাবার রয়েছে, লক্ষ্মীপুর বাজার এবং লক্ষ্মীপুর বিভিন্ন উপজেলাতে 8 দিনের বন্যার কারণে লক্ষ্মীপুরে শুকনো খাবার পাওয়া যাচ্ছে না। এখানকে যারা ত্রাণ দিতে আসবে তারা যেন মানে বাহির থেকে শুকনো খাবারগুলো নিয়ে আসে, এবং এখানকার যে 8 লাখ লোক মানুষ পানিবন্দী হয়েছে এবং যারা আশ্রয় কেন্দ্র আসনে প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তারা কিন্তু ত্রাণ সামগ্রী পাচ্ছে না, এবং ওইসব অঞ্চলে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো ত্রাণ দিচ্ছে তারা ওইসব এলাকায় করতে পারেনি বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা। বিশেষ করে যারা রাস্তার পাশে যেসব রাস্তাগুলো এখনো পানিতে ডুবে নাই, ওইসব রাস্তা দিয়ে যারা ত্রাণ দিচ্ছে তারা ত্রাণ দেওয়ার জন্য যারা বাইরে থেকে আসবে স্থানীয় প্রতিনিধিরা তারা জানিয়েছেন তারা যেন নৌকা নিয়ে আসেন, নৌকা করে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাতে হবে বলে আমাদেরকে স্থানীয় জনপ্রতিনিধিরা এবং জেলা প্রশাসন থেকে জানাচ্ছেন। এখানকে যেহেতু শুকনো খাবার নাই, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শহরে রান্না করা খাবার করছে, এবং এখানকার যে রাস্তাঘাট রয়েছে ওইসব রাস্তাঘাটও সবগুলো নষ্ট হয়ে গেছে। বিশেষ করে যারা শিশু খাদ্য রয়েছে, শিশু খাদ্যের অভাব রয়েছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরে যে মানুষজন যে আক্রান্ত হচ্ছে, এখানকার তীব্রভাবে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। আর বিষয় হচ্ছে যে লক্ষ্মীপুরের যেসব এলাকায় পানি রয়েছে সেসব এলাকায় পানির কারণে তাদের মৎস্য খামার এবং যে ফসলের জমি রয়েছে সেগুলো পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে লক্ষ্মীপুরের সদর উপজেলার লাহারকান্দি, দক্ষিণ হামছাদি, চন্দ্রগঞ্জ, হাজিপাড়া, কমলনগর, রামগতি, রামগঞ্জ এলাকার যে ফেনী এবং নোয়াখালীর যে পানি বন্যা উন্নতি হওয়ার সাথে সাথে লক্ষ্মীপুরে পানি চাপ বাড়ছে। বিশেষ করে রহমতখালী নদী থেকে 2 থেকে 3 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে, এবং গত 2 দিনে লক্ষ্মীপুরে কোথাও 1 ফিট, কোথাও 2 ফিট এবং কোথাও 4 ফিট পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে। জ্যোতি, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে AKM নাজিম এবং লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন যুক্ত হয়েছিলেন আমার সাথে। দেখছেন সংবাদ দুপুর।